সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা ভাবলাম একটু আশেপাশের ঠাকুরগুলো দেখে আসা যাক। তবে এবার সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিছু কিছু ঠাকুর বেশ ভাইরাল হয়ে গেছে। আমাদের বাড়ির কাছেই একটা ঠাকুর ছিল, বিদ্যাবিতান। গুগল সার্চ করে দেখলাম বাড়ি থেকে 10 মিনিট লাগবে যেতে। তো সেখানে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে প্রথমেই নজরে এলো এই পূজা মণ্ডপটি। এর আগেও দুটো একটি পূজা মণ্ডপ ছিল, কিন্তু রাস্তাতে এতই গাড়ি ঘোড়া ছিল যে সেগুলোতে আর দাঁড়াতে পারিনি। তো ভাবলাম এই পূজা মণ্ডপটা দিয়েই আমি দেবী দর্শন শুরু করি। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি আগে কোনোদিনও আসিনি। আকাশের পঞ্চমীর চাঁদ উঁকি মারছে দূর থেকে, আর এদিকে আলোয় ভেসে যাচ্ছে পূজা মণ্ডপ। এই জায়গাটির নাম চণ্ডীতলা এবং ক্লাবটির নাম উদয়ন সংঘ। আর এই হচ্ছে নাদের প্রতিমা, ভীষণই সুন্দর মাতৃ প্রতিমা। সারা মাঠটি জুড়ে একটি মেলার আমেজ, এবং সেখানে একটা বিচিত্র অনুষ্ঠান হচ্ছে। একজন বিখ্যাত বাউল শিল্পী সঙ্গীত পরিবেশন করছিলেন, এবং চারপাশে বিভিন্ন ছোটোখাটো দোকানপত্র বসেছিল, বিশেষ করে খাবারের দোকান, যেটা সরস্বতী পুজোতে বাইরে বেরিয়ে ছোটোবেলায় কেউ ফুচকা, ঝালমুড়ি বা চুরমুর খাননি, এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর, বিশেষ করে বাঙালিরা। তো যাই হোক, এখানকার পূজা মণ্ডপ দেখে চললাম আমার বহু প্রতীক্ষিত বিদ্যাবিতানের উদ্দেশ্যে। আর এই হচ্ছে বিদ্যাবিতান। বলে রাখা ভালো, এটি কোনো সার্বজনীন পুজো নয়, এটি একটি বাড়ির পুজো। বাড়ির পুজো যে এত বিশাল হতে পারে সেটা এই পুজোটা না দেখলে কোনো আইডিয়াই হতো না। এমনিতেই দেখলাম এইবার হাওড়া জেলার বিভিন্ন বাড়িতে খুব সুন্দর সুন্দর থিমের পুজো হয়েছে। অর্থাৎ বাড়ির পুজোতেও আস্তে আস্তে থিম ঢুকে পড়ছে। থিম শিল্পীরা গিয়ে বাড়ির পুজো সাজাচ্ছেন। এটা যেমন দেখতে ভালো লাগলো, তেমনি এটাও ভাবলাম যে বাড়ির পুজোতে যে একটা সামগ্রিক বনে দিয়ে আনা থাকে, তবে কি সেখানে কিছু ঘাটতি পড়ছে। যাই হোক, 7-5 ভাবতে ভাবতে মণ্ডপের দিকে চলতে আরম্ভ করলাম। আর সরস্বতী পুজোর মণ্ডপেও যে লাইন দিয়ে ঢুকতে হবে সেটা কোনোদিনও ভাবিনি। আর এই দেখুন, এই যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আখের ছিবড়ে থেকে তৈরি। আখের ছিবড়েকে একটি বিশেষ ভাবে প্রসেস করে তবে এই কারুকার্যগুলো তৈরি হয়েছে, এবং এই কারুকার্যগুলো একটি সংস্থার মারফতে এনারা এখানে লাগিয়েছেন। তার একটা সংক্ষিপ্ত বিবরণ ঢোকার মুখেই রয়েছে। আর এই হচ্ছে এনাদের মাতৃ প্রতিমা। এমনিতেই তো সোশ্যাল মিডিয়াতে এটা একেবারে ভাইরাল হয়ে গেছে। প্রখ্যাত শিল্পী পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপাল বানিয়েছেন এই প্রতিমা। অপরূপ সুন্দর প্রতিমা। তার থেকেও অপরূপ হচ্ছে এই প্রতিমার অঙ্গসজ্জা। এক কথায় অসাধারণ, চোখ ফেরানো যায় না এই অদ্ভুত সুন্দর শিল্পকর্মটি থেকে। এই শিল্পকর্মটির বিষয় এবার মহাভারতের বিভিন্ন উপাখ্যানগুলিকে নিপুণভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন চালচিত্রের মাধ্যমে। আর উপরে যে সবচেয়ে আশ্চর্য লাগলো, প্রতিমার যে মাথার মুকুটটির ওপরের অংশটা কিন্তু চলমান, সেটা ঘুরে যাচ্ছে সমানে। নিচে একটি ছোট মূর্তিতে গণেশ এবং মা সরস্বতীর পুজো হয়েছে। মা সরস্বতীর একদিকে ব্যাসদেব মহাভারতে ন্যারেট করছেন গণেশকে, গণেশ লিখে চলেছেন, এবং অন্যদিকে রয়েছেন রাধাকৃষ্ণ, এই মহাকাব্যেরই অন্যতম একটি চরিত্র। আর একদম মাথার উপরে একটি শঙ্খের মধ্যে বিষ্ণু দশাবতার দেখানো হয়েছে। যাই হোক, এই অপূর্ব সুন্দর মূর্তিটি দেখে চললাম লেককালী বাড়িতে। একই আজ শ্রী পঞ্চমী, মাকে তো প্রণাম করতেই হবে, এবং সেই সঙ্গে সঙ্গে লেককালী বাড়ি সরস্বতী পুজো কিন্তু কলকাতার অন্যতম কয়েকটি বিখ্যাত সরস্বতী পুজোর মধ্যে জায়গা করে নিয়েছে। চলুন দেখা যাক। এই হচ্ছেন মা। বেশ সুন্দর বাসন্তী রঙের একটি শাড়িতে মাকে আজ সাজানো হয়েছে। সেই সঙ্গে সমস্ত সিংহাসনটি এবং মন্দিরও ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই হচ্ছে লেককালী বাড়ির পূজা প্রাঙ্গণ। এখানে ঢুকতেই গুরুদেবের একটি মূর্তি রয়েছে, এবং সেটা ছাড়িয়ে রয়েছে একটি শিবঘর, এবং শিবঘরটার পেছনেই হচ্ছে মা সরস্বতীর মণ্ডপ। মণ্ডপটি ছিমছাম, ভিতরে কোনো আতিশয্য নেই, কিন্তু এখানকারও প্রধান আকর্ষণ হচ্ছে প্রতিমা। এখানকার প্রতিমাও তৈরি করেন শ্রী সনাতন রুদ্রপাল। তিনি বরাবরই এখানকার প্রতিমা তৈরি করে আসছেন সেই শুরু থেকে। চলুন দেখা যাক।
রাত তখন অনেক হয়েছিল, কিন্তু তবুও মণ্ডপে উৎসাহী দর্শনার্থীদের ভিড় লেগেই ছিল। বাড়ি ফেরার পথে পড়ল চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী সাধারণত এনাদের দুর্গাপুজোর জন্য প্রসিদ্ধ। প্রসিদ্ধ বললে ভুল হবে, বলা যায় যে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা একটি পুজো করেন এনারা। তবে সরস্বতী পুজো আর আস্তে আস্তে কিন্তু একটা বিশালত্বের রূপ পাচ্ছে। এটা তার পরের দিন ঠিক করলাম টালা প্রত্যয় ঠাকুর দেখতে যাব। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই পড়ল চেতলা সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের এই পুজো। এর কাছেই চেতলা পার্কে একটা ফ্লাওয়ার শো হচ্ছিল। ভাবলাম সেই ফ্লাওয়ার শোটা আগে একবার দেখে নিই, কিন্তু সেই আশা পূর্ণ হলো না। এখানকার প্রতিমা দেখে যখন হাঁটতে হাঁটতে চেতলা পার্কের দিকে গেলাম, তখন দেখলাম যে বাইরের আলো জ্বলছে ঠিকই, কিন্তু ফ্লাওয়ার শোটা শেষ হয়ে গেছে। কি আর করা যাবে, চলুন আপনাদেরও সেই আলো কিছুটা দেখিয়ে আনি। এই দেখুন, ফুটপাত জোড়া কি সুন্দর আলো লাগিয়েছেন, অথচ ফ্লাওয়ার শোটা বন্ধ। যদি ফ্লাওয়ার শোটা এই সময় চলতো তাহলেও তো অনেক লোকজন যেত, তারা দেখতে পেত। এরা কি ভেবে বন্ধ করে দিয়েছেন ভগবান জানে, কিন্তু আলো জ্বলছে। যাই হোক, চলুন টালা প্রত্যয়ের দিকে যাওয়া যাক। কলকাতায় যে এত বড় বড় সরস্বতী পুজো হয়, বিশেষ করে উত্তর কলকাতায়, এটা আমার একেবারেই জানা ছিল না। টালা প্রত্যয়ের আগে আমরা দেখা পেলাম আরও একটি অগ্রণীর। এটি বাগবাজারের কাছে। আলোকসজ্জা কিন্তু অসাধারণ, এবং মণ্ডপটাও খুব সুন্দর এবং প্রতিমাও সুন্দর। এরা একটি বাংলা প্রেক্ষাগৃহের আদলে এদের মণ্ডপটা তৈরি করেছিলেন, যে এরকম আগে ওই সিঙ্গেল স্ক্রিনের যে থিয়েটার হলগুলি হতো, অনেকটা ঠিক সেই রকম। ও একজন প্রথিতযশা শিল্পী, তরুণ শিল্পী এখানে গান গাইছিলেন। তিনি একটা মিউজিক্যাল শো হয় টিভিতে, সারেগামা বলে। তো সেই সারেগামাতে অনেক দিন আগে এনাকে দেখেছিলাম। তো তারপরে ভেতরে ঢুকে দেখলাম তাদের অসাধারণ প্রতিমা। এই প্রতিমার একদিকে রয়েছেন শ্রী চৈতন্য এবং জগন্নাথ দেব, অন্যদিকে রয়েছেন মীরাবাই এবং শ্রীকৃষ্ণ। এখানে শিল্পী যে গানটি গাইছিলেন, যে সিনেমার গান, সেই সিনেমাটাকেও উপরে প্রজেকশনে দেখা যাচ্ছিল। একটা অদ্ভুত কম্বিনেশন, এর আগে আমি কোনোদিনও দেখিনি। অবশেষে পৌঁছালাম টালা পার্কে। যেরকম মনে করেছিলাম সেরকম নয়, খুব একটা ভিড় ছিল না। যেদিক দিয়ে লোকজন বেরোনোর রাস্তা, সেই দিক দিয়েই আমরা ঢুকে পড়লাম। কেউ কোনো মানা করলেন না, কারণ অন্য দিক দিয়ে যদি ঢুকতে হতো তাহলে আমাদের অনেকটা হেঁটে আসতে হতো। পুরো টালা পার্কটা ক্রস করে তবে এনাদের মণ্ডপে পৌঁছতে হয়, যদি সামনের দিক থেকে যেতে হয়। যাই হোক, আমরা পেছন দিক দিয়েই ঢুকলাম কিছুটা নিয়ম ভেঙে, কিন্তু কেউ কিছু বললেন না, কারণ সেরকম বাইরের দিকে সেরকম কোনো ভিড় ছিল না, অনেকেই ঢুকছিলেন। এবার এনাদের থিম হচ্ছে ভাষা। ভাষাকে ভালোবাসুন, ভালোবাসায় থাকুন, এই হচ্ছে এনাদের এবারের পুজোর মূল মন্ত্র। এর সঙ্গে মা সরস্বতীর একটা অদ্ভুত মিল আছে। ভাষা যেমন একটা প্রবাহের মতো, তা বয়ে চলে নানা বিবর্তনের মধ্যে দিয়ে, মানুষের শিক্ষা সংস্কৃতি, মানুষের মননশীলতাকে উন্নত করে, তেমনি একটি নদীর কলোচ্ছ্বাসের মধ্যে দিয়ে যে ভাষার প্রকাশ, সেই ভাষাই একদিন আমাদের কথ্য ভাষায় রূপান্তর হয়। এবং সেই সঙ্গে সঙ্গে নদী আমাদের সভ্যতাকে এতদিন ধরে লালন পালন করে এসছেন। ভারতবর্ষ একটি নদীমাতৃক দেশ। এখানে
বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষা রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিভিন্ন নদ নদীও, আর মা সরস্বতী তো নদীরই প্রতীক। তাই অদ্ভুত একটা মেলবন্ধন খুঁজে পেলাম এই মণ্ডপের মধ্যে। ভীষণ সুন্দর খোলামেলা একটি মণ্ডপ, সেই সঙ্গে অপূর্ব সুন্দর একটি মাতৃমূর্তি, দেখে একেবারে চোখ ফেরানো যায় না। চলুন দেখা যাক। এই অপূর্ব সুন্দর মূর্তিটিকে দেখে মনে হচ্ছিল যে না, এখানে আসাটা সত্যিই সার্থক হয়েছে। ভীষণ ভালো ভালো লাগায় মনটা ভরে গেল। যাই হোক, এখান থেকে ফিরে চললাম বাড়ি। মার কাছে প্রার্থনা জানালাম আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আনন্দে থাকুন। আমার এই পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা ছোট্ট আবেদন রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা আপনাদের সমস্ত মনের সমস্ত কামনা বাসনাগুলো পূরণ করুন। ভালো থাকুন।